ব্যথা নেই বা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিদিনই মানুষের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, নানা ধরনের ব্যথার কথা কিন্তু আমরা শুনি। কিন্তু ব্যথা হলে আমরা মানুষ হিসেবে চেষ্টা করি নিজেকে দমিয়ে রাখবার জন্য, অথবা দোকানির পরামর্শে একটি ওষুধ খাওয়া বা ওষুধ নিয়ে এসে বাসায় রেখে দেয়া। কিন্তু ওই ওষুধ খেতে গিয়ে কিন্তু আমাদের কিডনি বিকল সহ নানা ধরনের সমস্যায় আমরা এমনি আসলে জর্জরিত হচ্ছি। কিন্তু এই ব্যথাগুলোর আসলে প্রতিকার কী, এ বিষয়ে আমাদের আলোচনা। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ব্যথার রকম ফের ও চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন দুজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান খান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন ডাক্তার সাদবির জামান রকি, রেসিডেন্ট, ফেজ বি, বিএসএমএমইউ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই অধ্যাপক মনিরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে ব্যথা আসলে কত ধরনের হতে পারে, মানে একটা শরীরের মানুষের মাথা থেকে পা পর্যন্ত মানে ব্যথা কত জায়গায় হতে পারে সেটি একটু জানতে চাই। মানে ব্যথা অ্যাকচুয়ালি সমস্ত জায়গায় ব্যথা হতে পারে। যেমন আমি প্রথম যদি ধরি ঘাড় থেকে শুরু করলাম, মাথাও তো হতে পারে, মাথা তো হেডেক একটা আছে। ঘাড় থেকে শুরু করে হোল স্পাইন, থোরাসিক রিজিয়নে, লাম্বার রিজিয়নে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে, পায়ের নিচে, সব জায়গায় ব্যথা হতে পারে। ব্যথা মুক্ত মানুষ পাওয়া খুব কঠিন, খুব কঠিন। জীবনে কোনো না, বিশেষ করে আমরা যেটা কোমরে ব্যথা সম্বন্ধে আসছে যেটা বলবো, কোমরে ব্যথা খুবই কমন একটা রোগ, খুবই একদম প্রায় সমস্ত মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমরে ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। আচ্ছা, তার মধ্যে কিছু আছে মৃদু অথবা হালকা কোমরে ব্যথা, কিছু আছে মাঝারি ধরনের কোমরে ব্যথা, আর কিছু আছে প্রচণ্ড অথবা ইন্ট্রাক্টেবল ব্যাক পেন, যেগুলোর জন্য চিকিৎসা একদম প্রয়োজন হয়ে পড়ে। মৃদু অথবা মাঝারি ধরনের যে কোমরে ব্যথাগুলো, এগুলোর জন্য আমরা ধরেন কিছু পেইন কিলার, মাসেল রিল্যাক্সেন অথবা কিছু ব্যাক মাসেল এক্সারসাইজ দিয়ে 2-1 দিন রেস্ট দিলে এই ব্যথাগুলো সাধারণত চলে যায়। কিন্তু প্রচণ্ড কোমরে ব্যথা যেগুলাই, এবং প্রচণ্ড কোমরে ব্যথার সাথে ব্যথাটা পায়ে চলে যায়, যে কোনো একটা পায়ে, ডান অথবা বাম পায়ে, যেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলি। এটা ভাই কি যে লাম্বার ভাটিবেড়া, কোমরে যে ভাটিবেড়াগুলোই থাকে, ভাটিবেড়াগুলোর মাঝখানে ইন্টারভার্টেবল ডিস্ক থাকে, ওইগুলো পিছনে সরে যায়। সরে গেলে পিছনে আমাদের নার্ভ রুটগুলাই থাকে, স্পাইনাল কর্ড থেকে নার্ভ রুটগুলাই পিছন দিক দিয়ে বেরোয় আসে। ওই নার্ভ রুটের উপরে ওই ডিস্কটা সরে যাওয়া মানে হার্নিয়েশন অথবা পোলাপস বলে মেডিকেলের ভাষায়। নার্ভ রুটের উপরে চাপ দেয়, তখন প্রচণ্ড ব্যথা পায়ে চলে যায়। এটাকে শার্প শুটিং পেন, একদম এরকম ব্যথা, অসহনীয় ব্যথা। এটাকে আমরা মেডিকেলের ভাষায় সাইটিকা বলি, যে অনেকে বলে থাকে সাইটিকা বাত। এবং এটা ভালো হইতে মানে একটু সময় লাগে এবং খুবই অ্যাটেনশন দিয়ে চিকিৎসা করা লাগে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ডাক্তার সাদবির, আপনার কাছে জানবো যে দৈনন্দিন জীবনের যত ব্যথাই আমাদের হয়, একটা তো দীর্ঘমেয়াদে হয়, একটা খুব শর্ট টাইম হয়, একদিনের জন্য আসলে হয়। মানে কোন ব্যথাগুলো আসলে আমরা আমলে নেব এবং কোন ব্যথাগুলো আসলে আমাদের আমলে না নিলেও আসলে হবে বা এমনি ভালো হয়ে যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে হচ্ছে কি, দৈনন্দিন আমাদের অ্যাক্টিভিটিসের কারণে অনেক সময় আমাদের সফট টিস্যু, মাসল স্পাজম হয়। হয়তো বা তার একটা অ্যাবনর্মাল পোস্টার অনেকক্ষণ ছিল, তার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এমনকি হয়তো বা ল্যাপটপের সামনে অনেকক্ষণ কাজ করলো, সাথে সাথে তার হচ্ছে ঘাড় ব্যথা শুরু হতে পারে। হয়তোবা সে হাঁটতে গিয়ে একটু এদিক সেদিক উঁচু নিচুতে থাকার কারণে অল্প সময় ব্যথা ছিল, যেটা সিভিয়ারিটি কম, মৃদু, ওইগুলা হয়তোবা নর্মাল অ্যাক্টিভিটিস, রেস্টের মাধ্যমে সেরে যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে পেইনটা ক্রমেই বাড়তেছে, তার সিভিয়ারিটি আস্তে আস্তে বাড়তেছে, যেটা তার জীবনযাপনে আস্তে আস্তে প্রথম দিকে হয়তো অল্প আছে, তো শুরুর দিকেই যদি এটাকে গুরুত্ব দেওয়া হয় এবং প্রকৃত কারণটা উদ্ঘাটন করা হয় এবং ওইভাবে যদি চিকিৎসা নেওয়া হয় শুরু থেকেই, চিকিৎসা শুধু ওষুধ না, ওষুধের সাথে সাথে তার জীবনযাত্রার বিভিন্ন নিয়মকানুন এবং কিছু এক্সারসাইজ এবং তার প্রপার পজিশনিং, কখন কিভাবে সে পজিশন করবে, সে বসার সময় কিভাবে বসবে, কাজ করার সময় লং টাইম সে কীভাবে মেনটেন করবে, কতক্ষণ পর পর সে একটা পজ দিবে, একটু হেঁটে আসবে, তো এইগুলো যখন মেনটেন করবে শুরু থেকেই, তখন দেখা যাবে এই জিনিসগুলো দীর্ঘস্থায়ী হয় না, ব্যথাগুলো নিয়ন্ত্রণে থাকে এবং এটা পরবর্তীতে তার বিভিন্ন ধরনের ডিসেবিলিটির কারণ হয় না। তো এই জন্য যে কোনো ব্যথা, এটা আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয় পেইন ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম। একটা ব্যথা, এটা একটা আমাকে সিগন্যাল দিচ্ছে যে সামথিং ইজ রং, আমাদের এখানে একটা অ্যাবনর্মালিটি আছে, এটা আমাকে একটা সিগন্যাল দিচ্ছে, এটা এক হিসাবে আমাদের জন্য উপকারী।
এখন ব্যথা যদি না, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ওদের ব্যথার সেন্সটা কম থাকে, তো এইসব পেশেন্টদের দেখা যায় যে অনেক অ্যাডভান্স স্টেজে যাওয়ার পরে সে পেইন ফিল করতেছে, তো এটা তার জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তো ব্যথা এক হিসেবে কিন্তু প্রোটেক্টিভ আমাদের জন্য। ধন্যবাদ অধ্যাপক মনিরুজ্জামান। কিন্তু আমি একটু জানতে চাই যে ব্যথা সম্পর্কে আপনাদের মানে যে রোগী মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দেখেন বা চেম্বারের সময় যারা আসে, মানে ব্যথা নিয়ে বাংলাদেশের মানুষের ধারণা কি, মানে কি ভুল ধারণা নিয়ে বসে আছে আসলে ব্যথা নিয়ে মানুষ? ব্যথা এমন একটা বিষয় যে ব্যথা সমস্ত ডিসিপ্লিন ব্যথা চিকিৎসা দিয়ে থাকে। যেমন ধরেন আমাদের ভিতরে একটা ভুল ধারণা, একটা বড় ভুল ধারণা আছে, যেমন কোমরে ব্যথা হলে অনেকেই মনে করে যে কিডনির সমস্যা বুঝে, এবং এটার জন্য বিভিন্ন নাটক, বিভিন্ন মানে বাংলা গল্প যেগুলোতে দেখা যায় যে হঠাৎ করে জ্বর, কোমরে ব্যথা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই একটা বড় ভুল ধারণা হচ্ছে। মানুষ ওইভাবে নিয়ে মানে মাইন্ডসেট এমন হয়ে গেছে, মাইন্ডসেটটা ওই রকম হয়ে গেছে যে কোমরে ব্যথা মানে যে কিডনির সমস্যা, এই একটা বিরাট সমস্যা। এখান থেকে মানুষকে মানে রিলিফ দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া, কারণ কিডনির সমস্যা তো আসলেও ট্রিটমেন্ট করা খুবই জটিল, এবং এটা আক্ষরিক অর্থে মেডিকেল কোনো ভালো চিকিৎসা নাই। আলটিমেটলি কিডনি যখন ক্ষতিগ্রস্ত হতে থাকে, আপনিও শারীরিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে, অনেক ধরনের ট্রান্সপ্লান্ট না হওয়া পর্যন্ত মানে যন্ত্রণা ভোগ করতে হবে। এটি ছাড়া আমি বলছি যে মানে ব্যথা হলে মানুষ সাধারণত কি করে, আমি যেমন একেবারে শুরুতে বলছিলাম যে ব্যথার ট্যাবলেট বাসাতে মানুষ নিয়ে থাকে, মানে এইটা কত বড় ভুল আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নিই। হ্যাঁ, ব্যথার ব্যাপারে এখন যেমন ব্যথার ওষুধ খেলে কিন্তু সত্যি মানে সমস্ত ওষুধের ব্যাপারে মানে এভরি ড্রাগ ইজ এ পয়জন, এভরি ড্রাগ ইজ এ পয়জন। সুতরাং আমি বাধ্য হয়ে ওষুধ খাচ্ছি। আমার যদি টিবি রোগ না হয়, আপনি আমাকে 1 কোটি টাকা দিয়েও কিন্তু আমাকে টিবির ওষুধ খাওয়াতে পারবেন না। আমি কেন টিবির ওষুধ খাবো? বাধ্য হয়ে খাবো। ঠিক সেরকম ব্যথার ওষুধও খাওয়া যাবে না একান্ত প্রয়োজন ছাড়া। যখনই প্রয়োজন হবে তারপর এখন আবার কিডনি ফ্রেন্ডলি, লিভার ফ্রেন্ডলি, স্টোমাক ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ আছে, যেগুলোতে আপনার শরীরে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিংবা ক্ষতি হয় না। ওই সমস্ত ওষুধ খাওয়াটা অনেক নিরাপদ। কিন্তু আমি যদি বাসায় স্ট্রং মানে খুবই শক্তিশালী পেন কিলার রেখে দেয় এবং যখন তখন হুটহাট খেয়ে ফেলি, এইগুলো এই সমস্ত কারণে আমাদের দেখা যায় কিডনিটা বিশেষ করে লিভারটা ক্ষতিগ্রস্ত হয়। ব্যথার ওষুধ বা একটু কিডনি ফ্রেন্ডলি বা অন্য যেভাবে আপনি বলছেন, এটা কি আসলে জনগণের বোঝার কোনো পথ আছে? এটা অ্যাওয়ারনেসটা আসলে ডেভেলপ করা নাই। হ্যাঁ, এগুলাই আমরা মেনলি, সে তো দোকানদার যেখানে কমিশন বেশি লাভ বেশি সে সেটা দেয়, প্লাস দোকানদার এমন ওষুধই দিবে যাতে দ্রুত রোগী ভালো হয়ে যায়, দ্রুত ভালো হওয়ার ব্যাপার আছে, তার নিজের প্রফিটেরও ব্যাপার আছে, এট দি কস্ট অফ এনি মানে ডিজাস্টার। রোগী ভালো হয়ে গেলে ওষুধের দোকানের সুনাম হবে, এই জন্য সে সবচেয়ে অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো সে শক্তিশালী ব্যথার ওষুধও দেয়, যেটি খুবই দুঃখজনক বা আমাদের জন্য খুবই ভয়ের। ডাক্তার সাদবির, আপনার কাছে জানবো যে হাঁটু ব্যথা নিয়ে আসলে মানুষের নানা ধরনের বিভ্রান্তি আছে। হাঁটু ব্যথাটা কখন কিভাবে হয়, হাঁটু ব্যথা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথা বলতে এক পেশেন্ট হাঁটু ব্যথা নিয়ে আসলো, তো হাঁটুতে আমাদের কি কি জিনিস থাকতেছে? একটা হাঁটু মানে হাঁটুর যে জয়েন্টটা ফর্মেশন হচ্ছে, এখানে হাড় আছে, এবং শুধু বোনস না, বোনস ছাড়াও আশেপাশে তার লিগামেন্ট, টেন্ডন, ক্যাপসুল, জয়েন্ট ক্যাপসুল সবগুলোই কিন্তু নিয়ে একটা জয়েন্ট। এখন হাঁটু ব্যথা মানেই শুধু হাড়ের সমস্যা তা কিন্তু না। হাঁটু ব্যথা মানে এখানে তার লিগামেন্টের সমস্যা হইতে পারে, তার ক্যাপসুলের সমস্যা হইতে পারে। তো সাধারণত আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে হাঁটু ব্যথার পেশেন্টগুলো যেভাবে পাই, ম্যাক্সিমাম আমরা পাই হচ্ছে, যেহেতু এখন মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে, বয়স্ক মানুষ বেশি হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার কারণে, তো ডিজেনারেটিভ যেটা বলেছে অস্টিওআর্থ্রাইটিস, এইটা আমরা খুব বেশি পাই। ঠিক তেমনই অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও অন্যান্য কিছু বাতের কারণেও এরকম হাঁটু ব্যথা হইতে পারে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, সিডো গাউট, হ্যাঁ, এরকম অনেক ধরনের আর্থ্রাইটিস আছে, এটা দ্বারা হইতে পারে। ইভেন ইনফেকশনের কারণে হইতে পারে। অনেক পেশেন্টের দেখা যায় যে হাঁটুতে টিবি, আমরা টিবি শুধু লাংসে জানি, কিন্তু টিবি বোনসে হইতে পারে, ইভেন জয়েন্টেও হইতে পারে। এরকম অনেক পেশেন্ট আছে যে বছর পর বছর হাঁটু ব্যথা নিয়ে আসছে, অথচ তার হাঁটুতে টিবি। ইভেন এরকম হাঁটুতে অনেক সময় ইনজুরি থাকে, হয়তো বা সে খেলতে গিয়ে কিংবা জার্নি করতে গিয়ে হঠাৎ করে একটু পড়ে গিয়েছিল, তো তার এইখানে ভিতরে যে লিগামেন্ট আছে, আমরা জানি যে ওই লিগামেন্ট ইনজুরির কারণেও তার হাঁটু ব্যথা হইতে পারে। এছাড়াও অন্যান্য কারণে যেরকম কোমর ব্যথা থেকেও
ব্যথা আর এই হাঁটুতে রেফার্ড হইতে পারে। হ্যাঁ, দেখা যায় কোমরে ব্যথা আসলে পেইনটা তার কোমরে মানে কোমরে কিংবা হচ্ছে তার হিপ জয়েন্টে, তো এটা হাঁটুতে রেফার্ড করছে। তো এরকম বিভিন্ন কারণ নিয়ে হাঁটু ব্যথা নিয়ে আসতে পারে। তবে যেটা বলা হয়েছে যে অস্টিওআর্থ্রাইটিস, যেটা হচ্ছে ক্ষয়জনিত, মানে হচ্ছে আমাদের জয়েন্টের মধ্যে একটা জিনিস থাকে যেটা কার্টিলেজ, বোনসের উপর একটা কাভারিং থাকে যেটা সফট। আমরা অনেক সময় হাঁস মুরগি খেলে ওগুলোতে দেখি যে একটা কার্টিলেজ, একটা নরম জিনিস থাকে কুচকুচে, ওটাকে বলা হয় তরুণাস্থি বা হচ্ছে কার্টিলেজ। তো ওই অস্টিওআর্থ্রাইটিসটা মেনলি হচ্ছে ওই কার্টিলেজের ডিজিজ। আমাদের যে কার্টিলেজটা থাকে হাঁটুতে জয়েন্টে, এটা হচ্ছে খুবই স্লিপারি, এটা বলা হায়ালিন কার্টিলেজ, খুবই স্লিপারি থাকার কারণে আমাদের যখন ওয়েট ট্রান্সমিট হয় এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট সমানভাবে সব দিকে ছড়ায় যায়, এতে করে জয়েন্টের তেমন কোনো ক্ষতি হয় না। প্লাস এটা হচ্ছে খুব ফ্লেক্সিবল, কারণ এখানে টাইপ 2 কোলাজেন এবং প্রোটিওগ্লাইকেন্স নামে একটা জিনিস থাকে যেটা এটার এই ইলাস্টিসিটিটা মেনটেন করে। এখন দেখা গেছে যে কিছু কিছু কারণে, যেমন বয়স বৃদ্ধির কারণে, রিপিটেড ট্রমা, যেমন হচ্ছে ওই ফার্মার যারা কৃষক, মাইনার্স কিংবা যারা জিমন্যাস্টিক্স মানে যারা অ্যাথলেটস পারসন, রিপিটেড ট্রমা হচ্ছে, তার বেন্ডিং হচ্ছে, ওয়েট লিফট করছে, ইভেন অবেসিটি, এটা এখন খুব মেজর একটা প্রবলেম, যাদের ওজন ওয়েট নিতে হয়, ওয়েট নিতে হচ্ছে, যেহেতু আমার সমস্ত শরীরের ওজনটা কিন্তু আমার হাঁটু দিয়ে আলটিমেটলি নিচে যাচ্ছে। তো এরকম কারণে দেখা যায় যে রিপিটেড ট্রমার কারণে ওই কার্টিলেজে হঠাৎ প্রথম দিকে যেটা হয়, কার্টিলেজের যে এই ফ্লেক্সিবিলিটিটা, এই যে স্লিপারিনেসটা, এটা নষ্ট হয়ে যায়। তখন একটা ফোকাল এরিয়াতে দেখা যায় আস্তে আস্তে ওইটা সফট হয়ে যায়, আস্তে আস্তে ওখানে ফিশার তৈরি হয়, এখানে আস্তে আস্তে ফাটল ধরে, আস্তে আস্তে নিচের যে বোন আছে হাড়, ওইটা এক্সপোজ হয়ে যায়। তখন ওইখান থেকে অস্টিওআর্থ্রাইটিস হয়। পাশাপাশি তার চারপাশে জয়েন্টের পাশে নতুন করে হাড় তৈরি হয়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। হ্যাঁ, তো এতে করে জয়েন্ট প্রথম দিকে দেখা যায় শুধু ব্যথা নিয়ে আসে, যখন বোন এক্সপোজ হয়ে যায় তখন আস্তে আস্তে জয়েন্টে আস্তে আস্তে পানি জমা হয়, যেটাকে আমরা ইফিউশন বলি, পা ব্যথাও আছে, ফুলেও যায়, এবং আস্তে আস্তে দেখা যায় তার যে নর্মাল যে নড়াচড়া ওইটা তার মানে রেস্ট্রিকশন হয়ে যায়। আমি আপনার কাছে আসবো অধ্যাপক মনিরুজ্জামান, আপনার কাছে এটা জানতে চাই যে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা বা যে ধরনের ব্যথার কথাই বলি আমরা, শীতে এটির প্রকোপটা আরও বাড়ে, মানে ব্যথার প্রবণতা বাড়ে, এটি কি সত্যি কিনা বা শীতের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা? শীতের সাথে আসলে ইনফ্লামেটরি পেইন দুই ধরনের, একটা মেকানিক্যাল আর একটা ইনফ্লামেটরি। মেকানিক্যাল ব্যাক পেন যেটা, এটা সাধারণত মানে যখন আমরা কাজ করব, নর্মাল অ্যাক্টিভিটিতে থাকবো, এটা তখন চলে যাবে অথবা আরাম পাবো আমরা। আর ইনফ্লামেটরি ব্যাক পেন যেটা, এটা যখন আমরা রেস্ট নিব, এটা শীতে হোক অথবা গরমে হোক, আমি শুয়ে থাকলে ভোর রাত্রে উঠতে কষ্ট হবে, সকালবেলা উঠতে কষ্ট হবে, অথবা ইভেন কি আমি যদি দুপুরেও 1 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে ওঠার সময় আমার ব্যথা করবে। এইগুলো হলো ইনফ্লামেটরি ব্যাক পেন। আর মেকানিক্যাল ব্যাক পেন ওই যে আমি আগে যেটা বললাম, যেটা আমরা অ্যাক্টিভিটিতে কমে যাবে, আমি আরাম পাবো। আর ইনফ্লামেটরি ব্যাক পেন, এটার রেস্টের মধ্যে ব্যথাটা বাড়বে। এগুলির সাথে আসলে শীত এবং গরমের সাথে খুব একটা সম্পর্ক নাই। ব্যথার ধরনটা কীরকম, ইনফ্লামেটরি আর মেকানিক্যাল, এইটার উপরে নির্ভর করে ব্যথাটা কখন বাড়বে। তাহলে কোমর ব্যথার মানে হলে আপনারা আসলে কিভাবে চিকিৎসা দেন, চিকিৎসার ধরনটা কীরকম? চিকিৎসার ধরন ওই যে কোমরে আগেই যেটা বললাম যে ব্যথা হালকা হতে পারে অথবা মাঝারি মানের হতে পারে অথবা প্রচণ্ড ব্যথা হতে পারে। যদি হালকা অথবা মাঝারি মানের হয় তাহলে আমরা কিছু অল্প হয়তো 4-5 দিনের জন্য আমরা একটু পেন কিলার, মাসেল রিল্যাক্সেন্ট, যেগুলোতে মাংসপেশিতে রিল্যাক্স করে, এবং ফিজিওথেরাপি, অনেক সময় এক্সারসাইজ দিয়ে থাকি, ব্যাক এক্সারসাইজ, এবং অতি অবশ্যই সব সময় যখনই ব্যথার ওষুধ দিতে হবে আমাকে অ্যান্টি আলসারেন্ট মানে গ্যাস্ট্রিক প্রোটেকশন দিতে হবে। রুগী বলুক আর না বলুক যে আমার গ্যাস্ট্রিকে ব্যথা নেই, কারণ আমি যে ব্যথার ওষুধ দেবো তাতে গ্যাস্ট্রিক ইরিটেশন করবে, ফলে তাকে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ দিতেই হবে এই সময়। আর যেটা প্রচণ্ড ব্যথা, যেটা আমি বললাম যে ডিস্ক প্রলাপস হয়ে সায়াটিকা হয়, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা রুগীদের হাসপাতালে ভর্তি হওয়ারও পরামর্শ দিই, কারণ ডিস্ক প্রলাপস হলে 5-7 দিন ভর্তি থাকা জরুরি হয়। এবং এই ক্ষেত্রে আমরা একটু মাসেল রিল্যাক্সেন্ট, পেন কিলার, ফিজিওথেরাপি দিয়ে ব্যথা একটু যখন কমে যায়, মোটামুটি রুগী বলে যে আমার 80-90% ব্যথা কমে গেছে, তখন আমরা ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ শুরু করি। এবং এই ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজটা মানে সে কন্টিনিউ করবে টিল কমপ্লিট ব্যথা ভালো না হওয়া পর্যন্ত, এবং ব্যথা ভালো হওয়ার পরে সে এডিএল ইনস্ট্রাকশন ফলো করবে। এডিএল হলো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। আমি বিছানা থেকে কিভাবে উঠবো, আমি কিভাবে চেয়ারে বসবো, অথবা আমি কিভাবে ওজনটা তুলবো,
এইগুলো মেনে চললে তার আর দেখা যাবে ব্যথা আর রিল্যাপস করবে না। কারণ ডিস্ক প্রলাপস অথবা কোমরে ব্যথা এমন একটা জিনিস, আপনি ভালো হয়ে যাওয়ার পরে যদি সাবধানে না থাকেন আপনাকে বারে বারে আক্রান্ত করবে এবং আপনি বারে বারে মানে কষ্ট পাবেন এবং আপনার ওয়ার্কিং আওয়ার, আপনার অফিস অ্যাবসেন্স এগুলো বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাদবির, আপনার কাছে জানতে চাই যে আপনি যে বিষয়ে আসলে বলছিলেন যে হাঁটুতে আমাদের যে সমস্যা হয়, আমরা দেখেছি যে অনেক বয়স্ক নারীদের ভেতর থেকে ওই পানিটা বের করা হয় ইঞ্জেকশনের মাধ্যমে, বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যারা দেন, কিন্তু তারপরে এটি আসলে ওই যে রিলিফটা কত দেয়, অনেকের ক্ষেত্রে দেখছি যে বারবারই আসলে এই ট্রিটমেন্টের দিকে যাওয়া হচ্ছে কিন্তু আসলে শান্তি পাচ্ছে না। এটা কি বয়সের কারণে আসলে রিকভার করার মাত্রাটা আসলে কম থাকে কিনা? ধন্যবাদ। আসলে প্রথম হচ্ছে যে তার নি পেইনটা কী কারণে হচ্ছে। এখন আমি প্রথমেই বলে নিয়েছি যে এখানে জয়েন্ট ছাড়াও অন্যান্য স্ট্রাকচারগুলো আছে, যে পেইনের কারণটা কি, এটা কি শুধু জয়েন্টের কারণে নাকি অন্যান্য কোনো ইনফ্লামেটরি কন্ডিশন যেটা আছে ওইটার কারণে। ফার্স্ট ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। এরকম অনেক পেশেন্ট আছে দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস হিসেবে ম্যানেজমেন্ট নিচ্ছে, কিন্তু আসলে তার অস্টিওআর্থ্রাইটিস না, তার হয়তো বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা হচ্ছে তার সিডো গাউট হয়ে আছে। কিন্তু এটা তো পার্থক্য করবে তো একজন ডাক্তার, হ্যাঁ তিনি তো নিজে এটা অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝবে না, তাহলে সেটি হবে কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য যে আসলে এই বিষয়ে অভিজ্ঞ ওইসব ডাক্তারের কাছে আসতে হবে। জি, এখন সবাই ডাক্তার, কিন্তু তাও ক্যাটাগরাইজ আছে, তো যারা এই জিনিসগুলো নিয়ে ডিল করে তারাই এই জিনিসটাকে ভালো প্রপার ডায়াগনোসিস, এটা হচ্ছে এক নম্বর। ডায়াগনোসিস করার পরে আমাকে দেখতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস যদি বলি, এরকম এলডারলি পেশেন্ট, ফিমেল, ওবেস, তাদের দেখা যাচ্ছে যে রিপিটেড এরকম অ্যাটাক হচ্ছে কিংবা পেইন হচ্ছে, সুয়েলিং হচ্ছে বারবার। এটার মেইন কারণ এক নম্বর হচ্ছে সে শুধু চিকিৎসাই নিচ্ছে, হয়তো বা সে শুধু ওষুধই খাচ্ছে, কিন্তু সাথে যে তার জীবনযাত্রার বিভিন্ন নিয়ম কানুনগুলা ওইটা সে মানছে না, এটা করতে চায় না। আমরা সবাই আসলে শর্টকাট চাই, যে ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম, কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি রিলিফ। আমার একটা পার্মানেন্ট, অনেকে হাঁটা বন্ধ করে দেয়, মনে করে যে হাঁটলে মনে হয় ব্যথা আরো বাড়বে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা শুধু ওষুধের পাশে, আমরা যারা ফিজিক্যাল মেডিসিনে আছি, আমরা একটা রোগীকে শুধু ওষুধ দিই না, ওষুধের পাশাপাশি তার হচ্ছে দৈনন্দিন কাজকর্মে কীরকম নিয়ম কানুন মানবে, স্যার একটু আগে বলতেছিলেন, তার বসাটা কীরকম হবে, সে কীভাবে কাজ করবে, হ্যাঁ, এটার পাশাপাশি তাকে আমরা কিছু এক্সারসাইজ দিই, সেই এক্সারসাইজগুলো ক্যারিড আউট করা। এরকম অনেক পেশেন্ট আমাদের দেখা আছে যারা হচ্ছে নি পেইনে জাস্ট এক্সারসাইজেই অনেক ভালো আছে, ওষুধও খেতে হচ্ছে না, পেন কিলারও খেতে হচ্ছে না, খুব ভালো আছে, শুধু এক্সারসাইজ এবং তার এডিয়াল ইনস্ট্রাকশন মানার কারণে। তো এইটা পেশেন্টরা আসলে ক্যারিড আউট করতে পারে না কিংবা মেনটেন, বিশেষ করে ফিমেলরা আমরা বলবো যে নিচে বসে, বিশেষ করে গ্রামের মহিলারা নিচে বসে কাটা বাছা করে, ওইটা আমরা বলি অ্যাভয়েড করতে, কিন্তু ওইটা সে অ্যাভয়েড করতে পারে না। অনেকেই দেখা যায় যে হাইকমোডের কথা বলি, গ্রামে তারা হাইকমোড ইউজ করতে পারতেছে না। হ্যাঁ, অনেকেই 3 তলায় থাকে, লিফট নাই, তো তাকে এরকম সিঁড়ি ভেঙে প্রতিদিন কয়েকবার করে উঠানামা করতে হচ্ছে, তো প্রতিবারই তো তার নিতে স্ট্রেস পড়ছে, সে যতই ওষুধ খাক ওইটার দ্বারা তো আলটিমেটলি মানে রিকভারিটা ভালো হয় না। ধন্যবাদ। ডাক্তার সাদমান যেমন বলছিলেন যে মানুষ বুঝে না আসলে কার কাছে যাওয়া উচিত। একই ধরনের রোগ হয়তো উনি রিউমাটোলজিস্টের কাছে চলে গেলেন বা অর্থোপেডিশিয়ানের কাছে গেলেন, ফিজিক্যাল মেডিসিনের ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সাংবাদিক হিসেবে যে ওই সচেতনতা ওই পর্যায়ে এখনও যায় নাই। ফিজিক্যাল মেডিসিন মাথায় আমি কখন আসলে আনবো, আপনাদের ওই এরিয়াটা যদি একটু পরিষ্কার করেন, যে রোগী কখন আপনাদের কাছে আসলে অন্যদের থেকে ভালো উপকার পাবে। মানে আসলে চিকিৎসা প্রক্রিয়াটা এবারে ওভারল্যাপিং হতে পারে, যে একটা কোমরে ব্যথা রোগী অথবা ঘাড়ে ব্যথা রোগী, মানে ফিজিক্যাল মেডিসিনের তো আলাদা এমন কিছু জায়গা আছে যে জায়গাতে আপনি বেস্ট, সেই জায়গাটা আসছে। যেমন ব্যথার রোগীদের শুধু ওষুধ একটা উপকরণ না, ওষুধের সাথে তার প্রপার ডায়াগনোসিস, তার ফিজিওথেরাপি লাগতে পারে, থার্মোথেরাপি আমরা যেটা বলি ব্যথা কমানোর জন্য, আর মূল যেটা এক্সারসাইজ প্রোগ্রাম এবং এডিয়াল ইনস্ট্রাকশন, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এই জিনিসটা খুবই জরুরি যাতে ব্যথা আর ফেরত না আসে। আপনি যদি 50-50 বলেন তাহলে ওষুধের রোল বেশি নাকি আসলে এই নিয়ম কানুনের রোল? নিয়ম কানুনের রোল 80% আমি বলবো। 80%? জি জি। আচ্ছা, কিন্তু সেখানেই তো বিভক্তিটা আসলে ঘটছে। কিছু কিছু রোগ আছে, যেমন আমি একটা রোগের কথা বলি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, শুধু যদি আমার স্পাইন ইনভলভ করবে, অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেগুলো বলি, আমার পেরিফেরাল কোনো জয়েন্ট ইনভলভ নাই,
এই সমস্ত রোগীদের আমরা শুধু এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে ভালো রাখতে পারি। কোনো ওষুধ, ডিজিজ মডিফাইং ড্রাগ অথবা এক্সেসিভ পেন কিলার, হ্যাঁ মাঝে মাঝে যদি একটা পেন কিলার খাওয়া লাগতে পারে, এই সমস্ত রোগী যদি শুধু এক্সারসাইজ প্রোগ্রামে থাকে চমৎকারভাবে তাদের লাইফ লিড করতে পারে। আর ওই যেটা বললাম, একই সাথে কিছু কিছু রোগীদের মানে ওষুধ দেওয়া লাগবে, এক্সারসাইজ প্রোগ্রামে ঢুকতে হবে, এডিএল ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এইগুলো যখন আমাদের ডিসিপ্লিনে, মানে আমরা যারা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের কাছে আসলে আমরা একই সাথে এগুলো সবই রুগীকে প্রোভাইড করতে পারি। ফলে রুগী আমার মনে হয় স্যাটিসফ্যাকশন নিয়ে ফিরে যেতে পারে বাসায়। আর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইউরোপ এবং আমেরিকায় 25টা মেজর সাবজেক্টের মধ্যে এটা একটা অন্যতম মেজর সাবজেক্ট। আচ্ছা, আমাদের দেশে যেটা বললেন যে এখনো এরকম ফ্লারিশ হয় নাই, আল্লাহ মানে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন মানে ফ্লারিশ হচ্ছে। পায়ের গোড়ালি ব্যথা নিয়ে মানুষের আসলে কমপ্লেনের শেষ নাই। অনেক সময় আমরা দেখি খেলতে গিয়েও এমন হয়। আসলে কি কি কারণে পায়ের গোড়ালি ব্যথা হয়, আমরা কখন মানে সিরিয়াসলি এটাকে নিব আর কি, মানে কনসিডার করব? ধন্যবাদ। আসলে পায়ের গোড়ালি ব্যথা এটা আসলে খুব কমন, ইদানিং খুব কমন আমরা পাচ্ছি আমাদের ডেইলি প্র্যাকটিসে। তো এটার মেন কি কি কারণ হতে পারে? তো আমরা যেটা কমনলি পাই, যেটা হচ্ছে যে পায়ের গোড়ালি ব্যথা নিয়ে আসে, পেশেন্ট বলে যে আমি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারি না, পা ফেললে ব্যথা হয়, কিছুক্ষণ বসে থাকার পরে পা ফেলতে ব্যথা হয়, কিছুক্ষণ হাঁটার পরে আবার ব্যথা আস্তে আস্তে কমে যায়। তো এটা মেনলি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের নিচে একটা পর্দা থাকে, ওটা প্লান্টার ফ্যাসা বলে, ওইটার মধ্যে এক ধরনের ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে যায় এবং এখান থেকে একটা পেইন হয়। ঠিক একই জায়গায় আমাদের একটা বোন আছে ক্যালকেনিয়াম, ওইটাকে অনেক সময় আলাদা একটা বোন তৈরি করে, স্পার তৈরি হয়, দাঁতের মতো এরকমভাবে দেখা যায় স্পাইকের মতো থাকে। তো এরকম একটা স্পাইক হয়ে থাকলে দেখা যায় প্রতিবার আমি হাঁটার ফলে ওইটা ফ্রিকশন হচ্ছে, ওইটা নিচে ফ্লোরের সাথে মাঝখানে এটা কম্প্রেস হচ্ছে, তো এইখান থেকে পেইন হইতে পারে। আবার অনেক সময় আমাদের গোড়ালির পিছনের দিকে একটা অ্যাকিলিস টেন্ডন আছে, ওইখানে টেন্ডিনাইটিস হয়। এবং অনেক সময় যেটা আপনি বলেন যে বিশেষ করে প্লেয়াররা যখন খেলাধুলা করে কিংবা এরকম অনেকভাবে অনেক সময় যে হিল ট্রেকার্স যারা আছে, হিল উঠে তো পা এরকমভাবে মুচড়ে যায় বা বলে পা কচকে যায়, মুচড়ে যায়, এটাকে বলে অ্যাঙ্কেল স্প্রেইন। তো এটা হয় কি, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের আশেপাশে যে লিগামেন্টগুলো আছে ওইগুলোতে ইনজুরি হয় এবং এগুলো খুব পেইনফুল। তো মোস্ট কমনলি আমরা যেটা পাই, বিশেষ করে অবেস পেশেন্টরা যাদের ওয়েট বেশি এবং হচ্ছে যারা অ্যাথলেটস তাদের ক্ষেত্রেও হঠাৎ করে হয়তো বা সে তার জুতা চেঞ্জ করেছে, অয়েল ফিটিং শো না, হয়তো বা রাফ সারফেসে, হার্ড সারফেসে সে খালি পায়ে সে প্র্যাকটিস করেছে, কিংবা সে আনইভেন সার্ভিসে অনেক দিন হঠাৎ করে সে তার স্পোর্টিং অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তখন দেখা যায় যে যেটা নিয়ে আসে প্লান্টার ফ্যাসাইটিস। তো এটার ক্ষেত্রে সিভিয়ার পেইন থাকে এবং এটাকে শুরু থেকেই আসলে শুধু ওষুধ না, এই যে আমাদের প্রথম থেকে যেটা বলতেছি, আসলে আমাদের শুধু ওষুধ দিয়ে পেইন হয়তো বা কমে গেল, কিন্তু জিনিসটাকে আমার একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট যদি আমি দিতে চাই, তাহলে তাকে অবশ্যই কিছু ইনস্ট্রাকশন, এক্সারসাইজ এবং একটা এরিয়াল ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে যেতে হবে, শুধু ওষুধ দিয়ে নয়। তো এই জন্য যে কোনো গোড়ালি ব্যথা, এখন আপনি জানেন আমাদের সমস্ত ওয়েট আলটিমেটলি আমাদের গোড়ালি দিয়ে পা দিয়ে যাচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের গোড়ালি ব্যথাগুলা কিংবা পায়ের ব্যথাগুলো কিন্তু সহজে সারতে চায় না, কারণ যেহেতু ওয়েট বিয়ারিং এটা। তো ইনিশিয়ালি এইসব পেইনগুলো যখন আসে আমরা সাধারণত একটু রেস্ট দিই, বিশেষ করে যেগুলো ট্রমাটিক হয়, যেগুলো স্পোর্টস ইঞ্জুরি হয়, তাকে অবশ্যই ইনিশিয়ালি রেস্টে রাখতে হবে ফর হিলিং। কারণ যদি লিগামেন্ট ইঞ্জুরি হয় তাকে রেস্ট দিতে হবে, তাকে নর্মাল হিলিং প্রসেসটাকে প্রোভাইড করার জন্য। অথবা মনিরুজ্জামান, আপনার কাছে একটু ঘাড় ব্যথা নিয়ে জানতে চাই, এটা কি কি কারণে আসলে হয়, কত রকমভাবে আসলে হতে পারে? ঘাড়ের ব্যথার প্রেজেন্টেশনটাও অনেকটা কোমরে ব্যথার মতোই। আচ্ছা, আপনি হঠাৎ করে একটা জার্নির সময় একটা প্রচণ্ড একটা ঝাঁকুনি খেলেন, আপনার ঘাড়া ব্যথা হয়ে যেতে হবে। ওই ঝাঁকুনির পরে ওইটা থেকে বিভিন্ন সিকোয়েন্সের ফলে আপনার ঘাড়া ব্যথাটা বিভিন্ন ধরনের হতে পারে। আর ঘাড়ে যে হাড় থাকে, যেগুলোকে আমরা ভার্টিব্রা অথবা কশরিকা বলি, ওটার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, ওইগুলাই বয়স বাড়লে আস্তে আস্তে ওইগুলো পিছনে সরে যেতে পারে, সরে যেয়ে নার্ভ রুটে চাপ দেয়, ওই ব্যথা তখন প্রচণ্ডভাবে হাতে রেডিয়েট করে, ওই সময় এটার ইন্ট্রাক্টেবল পেইন বলে, এইরকম হতে পারে। আবার অনেক সময় অস্টিওফাইড ফর্মেশন হতে পারে, যেটা আমাদের রকি বলল যে অস্টিওফাইড ফর্মেশন হচ্ছে ঘাড়ের যে ভার্টিব্রা থেকে অস্টিওফাইড ফর্মেশন হয়ে ওইগুলো নার্ভ রুটের উপরে পিঞ্চ করতে পারে, মানে খোঁচা দিয়ে রাখতে পারে, এ থেকেও হতে পারে। আর আরেকটা এখন দেখা যাচ্ছে বনি টিউবারকুলোসিস, খুব মানে অনেক বনি টিউবারকুলোসিস আমরা পাচ্ছি চিকিৎসা করতে যাই,
বনি টিউবারকুলোসিস, সার্ভিক্যাল স্পাইনকে অনেক মানে পাওয়া যাচ্ছে, বনি টিউবারকুলোসিস থেকে হতে পারে। আর আরেকটা হাড় ক্ষয় রোগ যেটা, এটা সাধারণত 50 ঊর্ধ্ব মহিলাদের বেশি হয়ে থাকে তাদের মেনোপজের পরে। ওটা থেকেও এই ঘাড়ের হাড়গুলোই ক্ষয় হবে, তখন ঘাড়ে ব্যথা হবে। রিউমাটোলজিক্যাল কোনো অনেকগুলো কন্ডিশন আছে, সেগুলি থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে। এই সমস্ত নানান কারণেই ঘাড়ে ব্যথা। আপনি একটা নর্মাল পোশ্চার না, সায়েন্টিফিক কোনো পোশ্চার না, ওই পোশ্চারে যদি আপনি অনেকক্ষণ বসে থাকেন, আমরা অনেক সময় দেখা যায় ঘাড় বাঁকা করে অথবা সোফার হ্যান্ডেলে ভর দিয়ে আমরা একটা 3 ঘন্টা ব্যাপী একটা ক্রিকেট খেলা এনজয় করলাম, দেখা যাবে ওখান থেকে ওঠার পরে বসার পরে আমার ঘাড়ে ব্যথা শুরু হয়ে যেতে পারে। এই জন্য প্রপারলি ওই বসা এবং প্রপারলি আমার সায়েন্টিফিক ওয়েতে আমার শরীরকে সমস্ত ক্ষেত্রে প্রস্তুত রাখা জরুরি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাদবির, আপনার কাছে একটু জানতে চাই যে ফ্রোজেন শোল্ডার আমরা খুব শুনি, জিনিসটা আসলে কি, বা এই ব্যথাটা আসলে কিভাবে নির্ণয় করা যায়, চিকিৎসা কি? আচ্ছা, ফ্রোজেন শোল্ডার এটা আসলে খুব কমন একটা টার্ম। আমরা যখন মেডিকেলে ছিলাম না, মেডিকেলে পড়ি তখন থেকেই এই টার্মের সাথে আমরা ওরিয়েন্টেড। তো ফ্রোজেন শোল্ডার এটা টার্ম, আরেকটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমাদের শোল্ডার জয়েন্ট ক্যাপসুল থাকে, একটা জয়েন্টের পর্দা থাকে। তো দেখা যায় যে বিভিন্ন কারণে এই পর্দাটা থিকেন্ড এবং হচ্ছে হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে যায়, নর্মাল যে থিকনেস ওটা থেকে বেড়ে যায়, এবং এটা হচ্ছে নর্মাল যে ফ্লেক্সিবিলিটিটা থাকে না। এটার অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়, তবে মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে খুব কমন। ইভেন হচ্ছে যারা স্ট্রোকের পেশেন্ট, স্ট্রোক, কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ, প্রোলং ইমোবিলাইজেশন, হয়তো বা তার হাতে একটা ফ্র্যাকচার ছিল, প্লাস্টার করে রাখছিল, অনেক দিন ইমোবিলাইজেশন ছিল, ওইখান থেকেও হইতে পারে, কোনো ট্রমার কারণে হইতে পারে। এবং বলা গেছে যে ওইখানে রোটেটর কাফ টেন্ডন আছে, ওইখানে টেন্ডনোপ্যাথি হয়, ওইটার থেকেও এরকম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হইতে পারে। এটা সাধারণত 3টা স্টেজে ভাগ করা হয়। প্রথম স্টেজ যেটাকে বলা হয় ফ্রিজিং স্টেজ, যখন পেইনটা খুব বেশি থাকবে। শুরুতে পেইন খুব বেশি, বাট স্টিফনেসটা কম থাকবে, আড়ষ্ট হওয়াটাকে বা জয়েন্ট মুভমেন্ট করতে এটা কম থাকবে ইনিশিয়াল স্টেজে। পরের স্টেজে এটা বলা হয় ফ্রোজেন স্টেজ। ওই সময় দেখা যায় পেইনটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু তার হচ্ছে রেস্ট্রিকশনটা বেড়ে যায়। সে হাত উঠাইতে পারে না, পিছনে নিতে পারে না, ঘাট চুলকাইতে পারে না, কাপড় পরতে পারে না। এবং যেটা বলছে থাউইং ফেজ, যেটা হচ্ছে লাস্ট ফেজ, এই ক্ষেত্রে দেখা যায় যে পেইন এবং স্টিফনেস দুইটাই আস্তে আস্তে কমতে থাকে। এবং একটা মজার বিষয় হচ্ছে এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। এটা যদি বলা হয়েছে যে 18 থেকে 20 মাসের মধ্যে এটা নর্মালিও এটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, ভালো হয়ে যেতে পারে, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে মেইনলি পেশেন্টরা যেটা নিয়ে আসে যে তার পেইন এবং হচ্ছে রেস্ট্রিকশন, সে এটার কারণে তার যে নর্মাল যে কাজকর্ম ওগুলো করতে পারে না, কাপড় পরতে পারে না, সে একটু পিঠ চুলকাবে এটা পারে না, কোনো কাজ করতে পারে না। তো এটা খুব কমন একটা সমস্যা, এবং আমাদের দেশে আমরা প্রতিদিনই আমরা এই পেশেন্টগুলোকে পাই। তো এদেরকে হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ছাড়াও অন্য কিছুই হইতে পারে। এই জন্য প্রথমে হচ্ছে প্রপার হিস্ট্রি, এক্সামিনেশন এবং হচ্ছে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসটা। অনেকে হচ্ছে কাঁধে ব্যথা হলেই মনে করে যে ফ্রোজেন শোল্ডার, না, ফ্রোজেন শোল্ডার ছাড়াও এখানে অনেকগুলো ডিজিজের কারণে, ইভেন সার্জিটা বলে নেক পেন থেকেও রেডিয়েট হইতে পারে। ঘাড়ের সমস্যা কিন্তু তার শোল্ডার তুলতে পারতেছে না কিংবা ব্যথা হচ্ছে, এটার কারণেও হইতে পারে। প্লাস এখানে জয়েন্টের পাশে যে লিগামেন্ট আছে ওগুলার ইনজুরির কারণে, রোটেটর কাফ টেন্ডিনাইটিস, বাইসেপ্টাল টেন্ডিনাইটিস, এরকম অনেকগুলো ডিজিজ আছে যেগুলোর কারণে এরকম সমস্যা নিয়ে আসতে হবে। এক নম্বর হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশনের মাধ্যমে আমাকে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। কিছু ইনভেস্টিগেশন করা লাগে, যদিও বলা হয় ফ্রোজেন শোল্ডার এটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা দেখে কথা শুনে হাতে এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারি। কিন্তু অন্যান্য কারণে কিনা, অন্য কোনো রিমাটোলজিক্যাল ডিজিজ আছে কিনা, ওইটা থেকে এক্সক্লুড করার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এক্সরে, আলট্রাসোনোগ্রাম, ব্লাডের কিছু টেস্ট করা হয়। এবং এটার মেইন ট্রিটমেন্টই হচ্ছে এক্সারসাইজ। প্রথম হচ্ছে তাকে হচ্ছে যেহেতু ব্যথা থাকে, ব্যথার জন্য আমরা NSAID দেই, ব্যথানাশক ওষুধ দেই, মাসল রিল্যাক্সেন্ট দেই। এবং আপনি শুনে খুশি হবেন এই ব্যাপারে আমাদের বিএসএমতে আমরা আরও অ্যাডভান্স কিছু ম্যানেজমেন্ট দিচ্ছি, যেমন হচ্ছে এখন আমাদের PRP থেরাপি, তারপর হচ্ছে আলট্রাসোনো গাইডেড হাইড্রোডাইলেটেশন। এখানে যেহেতু ক্যাপসুলটা সংকুচিত হয়ে যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে এটাকে প্রসারিত করে দেওয়া। এটা আমাদের বিএসএমতে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আলট্রাসোনো গাইডেড আমরা হাইড্রোডাইলেটেশন করে দিচ্ছি, এতে পেশেন্ট অনেক ভালো থাকতেছে আগে থেকে। আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক মনিরুজ্জামান আপনার কাছে একটু জানতে চাই যে
বয়সের ক্ষেত্রে বা বংশীয় কোনো কারণে ব্যথার সাথে অন্য কোনো ফ্যাক্টর আসলে জড়িত কিনা? বয়সের সাথে তো অবশ্যই একটা জড়িত, কারণ বয়স কত বয়সের পরে আসলে এই ব্যথা ট্যাথা শুরু হয়? না, ব্যথা শুরু হয় ওই যে যেমন ধরেন হাঁটুর ব্যথাটা, যেমন যত বয়স বাড়তে থাকবে আমাদের যেই লোডিং ক্যাপাসিটিটা কমতে থাকবে, আমাদের হাঁটুর যেই আমাদের সাদবি জামান যেটা বললে, যে যেমন হাঁটুর ক্ষেত্রে যদি আমি বয়সের ব্যাপারে বলি, আর্টিকুলার কার্টিলেজ ডিস্ট্রাকশন হতে থাকবে, সাথে 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 পাশে ছোট ছোট অস্টিওফাইট ফর্মেশন হবে এবং স্পেসটা কমে যাবে, হাঁটুর স্পেসটা। তখন আমি যখন হাঁটবো অথবা বেন্ডিং করব হাঁটু, তখনই এটা বাড়তে থাকবে। কিন্তু এটা 30, 35 কিংবা 25 বছর বয়সে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক কোমরে ব্যথাও আমার বয়স বাড়তে থাকবে, ডিজেনারেশন হইতে থাকবে, ডিস্ক অস্টিওফাইট ফর্মেশন হইতে থাকবে, ব্যথা বাড়তে থাকবে। ঘাড়ের ব্যথা, অন্যান্য সব ব্যথায় বয়সের সাথে বিভিন্ন ধরনের ব্যথা বাড়বে। আমাদের যে প্রচলন আছে, আমরা জন্মের পর থেকেই বলি না যে দুধ ডিম বেশি খাও, সব কিছু, আমাদের এই কোমর ব্যথা না হওয়া বা প্রতিরোধের ক্ষেত্রে খাওয়া দাওয়ার রোলটা আসলে কেমন ছোটবেলা থেকে যদি মানুষ নিয়ম কানুন মেনে চলে? খাওয়া দাওয়ার রোল একটা আছে অবশ্যই। হ্যাঁ, খাওয়া দাওয়া হলে কি আমরা যেই আমাদের খাওয়া দাওয়ার রোল কতটা, আবার একইভাবে দৈনন্দিন অ্যাক্টিভিটিস বা শরীর চর্চা এটার রোলও আসলে কতটা? আমি নর্মাল লাইফ লিড করবো, এটা হলো কথা। আমার যদি কোনো সমস্যা না থাকে নর্মাল লাইফ লিড করতে হবে, এবং কিছুটা সময় দৈনন্দিন কিছুটা সময় আমাকে এক্সারসাইজ, সেটা অ্যানোরোবিক হোক অথবা আমি যেভাবে পারি। এখন তো বাসায় অনেকে ফিটনেস, বিভিন্ন সাইকেল, বিভিন্ন ধরনের ট্রেডমিল আছে, অথবা রাস্তা আমি হাঁটতে পারি, এক্সারসাইজ করতে পারি। এক্সারসাইজ করলে হবে কি, আমার বোনের যেই মাস, ওই মাসটা, বোন মাসটা ভালো থাকবে, ক্ষয়টা কম হবে, মাসেলের পাওয়ারটা ভালো থাকবে, মাসেল স্ট্রেংথ ভালো থাকবে। আর খাবার দাবারের সাথে অবশ্যই ক্যালসিয়াম রিচ ফুড, ভিটামিন ডি রিচ ফুড, এইগুলো যখন আমরা খাবো তখন আমাদের এই ক্ষয়ের যে মাত্রাটা, এই মাত্রাটা অনেকটা কমে যাবে। কিন্তু এটা ওষুধ দিয়ে প্রতিস্থাপন করা তুলনামূলকভাবে কঠিন। যেমন আমরা অনেক সময় হাই ডোজে ভিটামিন ডি আপনারা দেন বা ক্যালসিয়ামের ওষুধ দেন, বা মানুষ নিজে নিজে অনেক সময় খাওয়ার চেষ্টা করে। এটা যাদের ছেলেমেয়েরা অস্ট্রেলিয়া অথবা আমেরিকা থাকে, ওরা দেখবেন যে এত বড় কাইটল্যান্ডের আমার বোধহয় ভিটামিন নিয়ে আসে। আপনারা কি মনে করেন এগুলো রোল কেমন? না, ক্যালসিয়ামের ডেফিনিট রোল আছে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন ডি যদি শরীরে অ্যাডেকুয়েট না থাকে তাহলে আমার ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয় না, ফলে আমার ভিটামিন ডিটাও মেজারমেন্ট করতে হয়। কিন্তু সেটা আপনারা যখন দিচ্ছেন, সেই ওষুধ সম্পর্কে আপনারা যেভাবে জানেন, আর আমি দেশের বাইরে থাকলে যে সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে সেই দুটোর মধ্যে তো দৃশ্যত একটা পার্থক্য অবশ্যই আছে। না, দৃশ্যত পার্থক্য যদি উনি খাওয়ার ব্যাপারে যদি সায়েন্টিফিক ওয়েতে উনি পরীক্ষাটা করে যে ভিটামিন ডি কম আছে কিনা। এখন এই ভিটামিন ডির ব্যাপারে আমরা খুবই সচেতন, কারণ ভিটামিন ডির অভাবে আমাদের সারা শরীরে অনেক সময় ব্যথা থাকে। তো যদি শেষ সূর্যের আলোতে এক্সপোজ করে, সেটা তো অনেক বেশি করলাম, কারণ যদি আপনি ওষুধ বলেন বা ডিব্বা বলেন, যেভাবে আমরা বলি, সেটা দিয়ে আসলে কার্যকরী হওয়ার কথা। হ্যাঁ, সকালে মর্নিং যে সান বাথ আমরা যদি করতে পারি, আমাদের ধরেন আমরা এখন অ্যাপার্টমেন্ট বাসি ঢাকা শহরে, সানবাথ করাটা খুবই কঠিন। আমি অ্যাপার্টমেন্টের উপরে যে আধা ঘন্টা যদি বসে থাকতে পারি, চমৎকার কাজ হয়। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। ডাক্তার সাদবির, আপনার কাছে জানতে চাই যে ব্যথা কি আসলে ভালো হয়? আপনারা বলেন ভালো হয়, কিন্তু রোগী তো বলে ব্যথা আর ভালো হয় না। এই যে ব্যথা যার পিছু নিয়েছে, সেখান থেকে যেন তার মুক্তি নেই, এই কথাটা আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই। আচ্ছা, এখন ব্যথা অবশ্যই ভালো হয়, কিছু ব্যথা অবশ্যই ভালো হবে, আর কিছু ক্রনিক ব্যথা। ক্রনিক ব্যথা এগুলো অনেক সময় ভালো হতে চায় না, হয়তো বা কিছুদিন ভালো থাকে আবার হয়। বলেছে ডিজেনারেটিভ, যেগুলো ক্ষয়জনিত সমস্যা হয়, এদের ক্ষেত্রে আমাদের বইয়ে লেখা আছে সাম গুড ডেজ, সাম ব্যাড ডেজ, কিছুদিন ভালো থাকবে, কিছুদিন খারাপ থাকবে। আবার কিছু বাতজনিত কিছু সমস্যা আছে যেটা ব্যথা ভালো হয়, এবং নর্মাল ইনজুরির কারণে যে ব্যথা, এগুলো ভালো হয়ে যাবে, যেটা শর্ট ডিউরেশনের জন্য হয়। কিন্তু ম্যাক্সিমাম যে ব্যথাগুলা, এগুলো ক্রনিক। আমাদের কাছে পেশেন্টরা যেসব ব্যথা নিয়ে আসে, এগুলো ক্রনিক, এবং এইসব ক্রনিক ব্যথার ক্ষেত্রে অবশ্যই একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। আদারওয়াইজ শুধু ওষুধ দ্বারা কিংবা শুধু কয়েকদিন ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম, ওরকম হবে না। তাকে কিছু নিয়ম কানুন, জীবনযাত্রার নিয়ম কানুন এবং এক্সারসাইজ এবং
তার হচ্ছে মানে সবকিছু মিলিয়ে একটা মানে জীবনযাপনের ক্ষেত্রেও তাই, চিকিৎসাও যদি শুরু করে তাও সমন্বিত পথে যেতে হবে, পদ্ধতির মাধ্যমেই ভালো থাকা যায়। ধন্যবাদ। আমি একটি প্রশ্ন আসলে স্কিপ করেছি যে কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথার সময় আসলে এটা নির্ণয়ের পথটা আসলে কি? নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি। পরীক্ষার প্রসঙ্গ আসলে আমরা একটা ভয়ের মধ্যে থাকি, রোগীরাও ভয়ের মধ্যে থাকে যে অতিরিক্ত পরীক্ষা আমরা করালাম কিনা। মানে সেটার বাস্তবতাও তো আসলে আছে। জি আছে, বাস্তবতা আছে অবশ্যই। মেকানিক্যাল ব্যাক পেন যখন হয়, মানে যেই ব্যথাটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমাদের কোনো পরীক্ষা করা লাগে না, এটা সেলফ লিমিটিং। কয়েকদিন একটু রেস্টে থাকলে অথবা হালকা ব্যথার ওষুধ খেলেই চলে যায়। কিন্তু ওই যে যখন বললাম যে সিভিয়ার ইন্ট্রাক্টেবল ব্যাক পেন, ইউজুয়ালি যেটা ডিস্ক প্রলাপসের জন্য হতে পারে অথবা অন্যান্য রোগের সেকেন্ডারি কারণে, কারণ এখন দেখা যাচ্ছে থাইরয়েডের ক্যান্সার এটা খুব দ্রুত স্পাইনে মেটাস্টেসিস হয়ে যায়, স্পাইনাল বোনে। প্রোস্টেটের ক্যান্সার এগুলি দ্রুত লাম্বার অথবা বোনে মেটাস্টেসিস হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে চিন্তা করলে মানে একটা পরীক্ষা হলো এমআরআই, আমরা ইউজুয়ালি ফার্স্ট চয়েস করি, কিন্তু যদিও পরীক্ষাটা দামি পরীক্ষা। এমআরআই পরীক্ষাটা করলে হয় কি, রোগীর ডিস্ক প্রলাপস হয়ে থাকলে কোন লেভেলে প্রলাপসটা হলো, কত মাত্রায় প্রলাপস হলো এবং কোন নার্ভ রুট ইনভলভমেন্ট হলো, এগুলো সব ধরতে পারা যায়। কিন্তু স্যার অন্য পরীক্ষা যখন কাউকে কোনো রোগীকে বলা হয় যে আপনি ব্লাড টেস্ট করেন বা অন্য, তখন কি অত ভয় পাই? তো পাই না। এক্ষেত্রে কেন বেশি ভয় পাই? এমআরআইটা ওই যে একটা মেশিনের ভিতর ঢুকতে হয়, ওইটার একটা ভীতি আছে, একটা মানুষের একটা না ভীতি না, আমি নিজেও এই পর্যন্ত 4 বার এমআরআই করছি। ওই ভিতরে যখন যায় তখন যাদের একটু দুর্বল মনোচিত্তের লোক, তারা তখন অনেক সময় ঢোকার পরে তারা আবার উঠে এসে পড়ে, মানে এইরকমও দেখা গেছে। সেই ভীতিটা আছে, সেই ভীতিটা আছে। সেটা তো প্রসিডিউরের বাইরে আর কিছু না আসলে। না এটা কষ্টকর কোনো প্রসিডিউর না, জাস্ট তাকে ওইখানে শুয়ে থাকতে হবে। মানে তার যে একাকিত্বটা তাকে অনেক কিছু চিন্তা করায়। স্যার আমি একেবারে 30 সেকেন্ড করে খালি দুজনের কাছে জানতে চাই যে ব্যথা মুক্ত জীবন আসলে গড়তে বা ব্যথার আশপাশে যেন আমরা না যাই, একটা সময় তো বয়সের কারণে যেতে হবে, মোটা দাগে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সাধারণ মানুষের? মানে যেটা বললেন যে কিছু ব্যথা আছে, যেমন ইনজুরি ব্যথা অথবা ট্রমাটিক ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। কিছু ব্যথা আছে ক্রনিক পেন, এগুলোকে আপনি এই ক্রনিক পেন যেগুলো, এগুলো কিছুটা মাত্রায় আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে আপনি চমৎকার জীবনযাপন করতে পারেন। আর কিছু পরিমাণ ব্যথা থেকে গেলে ধরেন 80% 90% ব্যথা চলে গেল, ঘাড়ের ব্যথা অথবা কোমরের ব্যথা, 10% ব্যথার জন্য আপনি বিভিন্ন দেশ ঘুরে খুব একটা লাভ হবে না। এই পরিমাণ ব্যথাটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে যদি নিতে পারেন, অ্যাকসেপ্টেন্সের লেভেলটা যদি বাড়াই দিতে পারেন, তাহলে আল্লাহর মতে আপনি নর্মাল লাইফ এবং সুন্দর জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাব্বির। আপনি এক লাইনে বলবেন যে আমাদের আসলেও মানে দৈনন্দিন জীবনে বাড়িতে ব্যথার ওষুধ রাখার যে প্রবণতা, এটি আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত কিনা, আমাদেরকে উল্টো ক্ষতি করছে কিনা? আর খুব সংক্ষেপে জানতে চাই যে আমরা যে চেয়ারে বসে আছি বা যে টেবিলে বসি বা যে ধরনের খাটে শুয়ে থাকি, মানে এটিরও আসলে বিজ্ঞানসম্মত কেনাকাটার ব্যাপার আছে কিনা, মানে এটিও আমাদেরকে ব্যথার দিকে নিয়ে যায় কিনা? হ্যাঁ, খুবই চমৎকার দুটা জিনিস আপনি বললেন। একটা হচ্ছে যে অবশ্যই আমরা বাসায় নিজে থেকে ব্যথার বড়ি কিংবা ব্যথার ওষুধ রাখবো না। এতে করে কি হবে যে আমার হাতের নাগালে আছে, আমার ব্যথা হলে খেয়ে ফেললাম, তো প্রপার ডোজ কোন ক্ষেত্রে দেওয়া লাগবে এটা তো আমি আর জানতেছি না। ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই আমরা ব্যথার ওষুধ খাবো না, ডাক্তারের পরামর্শ জেনেই ব্যথার ওষুধ খাবো এবং তখনই কিনবো। আর 2 নম্বর যেটা বললেন, হ্যাঁ আমাদের চেয়ারে বসা কিংবা বিছানা এইগুলোর একটা সাইন্টিফিক স্ট্রাকচার আছে, যেটা মেনটেন করা খুবই দরকার। এবং আমাদের এখনকার দেখা যাচ্ছে যে যারা আমরা বিভিন্ন অফিস ওয়ার্ক করি, তো আমাদের ওইটা মেনটেন না করার কারণে আমাদের ম্যাক্সিমামের ঘাড় ব্যথা, কোমর ব্যথা এগুলো হচ্ছে। এবং আমাদের যে বেড বিছানা কীরকম হবে এইটারও একটা সাইন্টিফিক আইডিয়া আছে, ওইটা মেনটেন করে আমাদের বিছানাগুলা ওইরকমভাবে ইউজ করা উচিত। আবার যারা বানাচ্ছেন তাদের বানানো তো উচিত। হ্যাঁ অবশ্যই। যেমন আপনি হোটেলে যদি একদিন থাকেন, দেখবেন যে প্রচন্ড ফোমে আপনি শুয়ে পড়লেন, আপনি সকালে কিন্তু টের পাবেন। কিন্তু একটা সচেতনতা আছে, আপনি কোনো বাসায় কিন্তু এখন নরম সোফা পাবেন না, এইভাবে সব বাসায় কিন্তু ফার্ম সোফা, মানে যেগুলোতে বসলে আমরা দেবে না যাই, সবাই কিন্তু এই ব্যাপারে মানে অ্যাওয়ারনেস গ্রো করছে। হোটেলের পরিবর্তনটা কিন্তু সারা পৃথিবীতে কোথাও আসলে হয় নাই এবং সেটা টের পাওয়া যায়। স্যার আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের ব্যথা নিয়ে আমরা আসলে কথা বললাম, তবে আমরা মানুষ হিসেবে আমাদের যে প্রবণতা, আমরা ভুল করি, ব্যথার চিকিৎসা নিজে নিতে চাই,
বা যেহেতু আমাদের ফার্মাসিস্ট থাকার কালচার বাংলাদেশের ওষুধের দোকানগুলোতে নেই, আমরা একেবারে সি গ্রেড, ডি গ্রেড বা যিনি কোনো ধরনের কোনো পড়াশোনা তার নেই, তার হাত থেকে আমরা ওষুধ নিয়ে খাচ্ছি এবং আমাদের কিডনি বিকল করছি, নানা ধরনের ক্ষতি করছি। ব্যথা যাই হোক না কেন, বেসরকারি হাসপাতালের চেম্বারে যেতে না পারলে অন্তত সরকারি হাসপাতালে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেয়ে অন্তত জেনে নিতে পারেন আপনার কী সমস্যা, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।